তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের 5 জেলায় গণপদযাত্রা। কর্মসূচির সমাপনী সন্ধ্যায় ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। জনগণকে নিপীড়নে প্রশাসনকে ব্যবহার করেছে ফ্যাসিস্ট সরকার বলেন আইন উপদেষ্টা। পতিত স্বৈরাচারের তৎপরতার বিষয়ে সজাগ থাকার নির্দেশনা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তিস্তার পানির ন্যায্য হিস্যা ও খনন প্রকল্প বাস্তবায়নের দাবিতে উত্তরের 5 জেলায় 48 ঘণ্টার অবস্থান কর্মসূচির শেষ দিনে গণপদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাটের তিস্তা পয়েন্টের সেতু থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত 2 কিলোমিটার জুড়ে এই পদযাত্রায় অংশ নিয়েছে তিস্তা নদী সংলগ্ন অঞ্চলের সর্বস্তরের মানুষ। জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পদযাত্রাটি। এতে নেতৃত্ব দিচ্ছেন আন্দোলন কমিটির প্রধান আহ্বায়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সকাল থেকে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে নদী পাড়ের 11টি স্থানে একযোগে এই কর্মসূচি চলছে। পদযাত্রা শেষে তিস্তা পয়েন্টে পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন ও সঙ্গীত পরিবেশন করেন আন্দোলনকারীরা। বিকেলে কর্মসূচির মূল মঞ্চে অবস্থান করেন আন্দোলনকারী নেতারা। দিনভর কর্মসূচি শেষে সন্ধ্যায় সমাপনীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 20 এপ্রিলের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক 10 মন্ত্রী সহ 16 জনের বিরুদ্ধেও একই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হচ্ছে। সেই সাথে সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকে সেদিন ট্রাইব্যুনালে হাজির করারও নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আহমেদ সারওয়ারের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক 10 মন্ত্রী, 2 প্রতিমন্ত্রী, 2 উপদেষ্টা, একজন সাবেক বিচারপতি এবং একজন সাবেক সচিব, এই 16 জনকে মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল 11টার দিকে তাদেরকে হাজতখানা থেকে একে একে ট্রাইব্যুনালের এজলাস কক্ষে নেওয়া হয়। ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে আলাদা আলাদা আবেদনে শেখ হাসিনা এবং অন্যদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 2 মাসের সময় চাওয়া হয়। প্রসিকিউশন থেকে বলা হয় তদন্ত কাজ প্রায় শেষের দিকে, কিন্তু জাতিসংঘের প্রতিবেদনের পর আরও কিছু বিষয় সংযোজন করে পুরো রিপোর্ট ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য সময় চাওয়া হয়। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সময় আবেদন মঞ্জুর করেন। যেহেতু জাতিসংঘের মতো একটা বিশ্বের সবচাইতে বড় আন্তর্জাতিক সংগঠন, যাদের বাংলাদেশের কারো পক্ষে কোনো পলিটিক্যাল বায়াসের কোনো কারণ নেই, তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এই কারণে আমরা 2 মাসের সময় চেয়েছিলাম। আদালত আগামী 20 এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। মানবতা বিরোধী অপরাধ হচ্ছে বিশ্বের সবচাইতে বড় অপরাধ এবং এটার তদন্ত প্রক্রিয়া বিশ্বের সবচাইতে জটিল এবং কমপ্লেক্স। এই কারণে এটাকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রিপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমাদের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন দিনরাত কাজ করছেন। এই ব্যাপারে আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এটা মেসেজটা দিতে চাই যে আমরা দিনরাত কাজ করছি এবং আমরা তদন্তের একটা চূড়ান্ত পর্যায়ে আছি। আশা করছি খুব সহসাই এই রিপোর্টগুলো আমাদের হাতে চলে আসবে। বাকি যে মামলা ছিল ওবায়দুল কাদের সহ বাকি মন্ত্রীদের, তাদের ব্যাপারেও একই প্রেয়ার এবং একই এভিডেন্স কিন্তু এখানে কাজ করবে। সেই হিসাবে তাদের ক্ষেত্রেও আমরা একই আবেদন জানিয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এই মামলাতে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ হবে যে ডিজিটাল তথ্য প্রমাণ। তো ডিজিটাল তথ্য প্রমাণ আপনারা জানেন যে ডিজিটাল ফুটপ্রিন্ট বলে একটা জিনিস থাকে। তো আমরা এই সমস্ত ডিজিটাল এভিডেন্স পেয়েছি। এমন তারা বিভিন্ন জায়গায় যে সমস্ত কথাবার্তা বলেছেন, যে গণহত্যার জন্য যে সমস্ত নির্দেশাদি দিয়েছেন, সেই সব নির্দেশাবলী যে তাদের টেলিফোনিক অর্ডারের মাধ্যমে যে গিয়েছে, হত্যাকাণ্ড করে এক ছাত্র জনতাকে নির্মূল করার কথা বলা হয়েছে, সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছে, এই ধরনের কথোপকথন তারা যে করেছেন তাদের অজ্ঞাতে সেগুলো রেকর্ডেড হয়েছে। তো সেগুলো আমাদের হাতে আসছে। তো আমরা যেটা বুঝি আপনাদেরকে যেটা বলতে পারি যে মানুষকে মারার জন্য যে ফাঁদ তারা পেতেছিলেন সেই ফাঁদে হয়তো তারাই পড়তে যাবেন। আলাদা আবেদনে হাজী সেলিমের পুত্র সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকেও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানায় প্রসিকিউশন। পুরান ঢাকার একজন সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র, তার বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। তিনি অন্য মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে থাকার কারণে এই তথ্য আসার পরে আমরা তাকে আমাদের এই মামলাতে শোন অ্যারেস্ট দেখানোর জন্য এবং প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করার জন্য আবেদন করেছিলাম। তাকেও 20 এপ্রিল আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন।
আসামি পক্ষের আইনজীবী বলেন, অভিযোগগুলো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুরো তদন্ত রিপোর্ট না দেখে অপরাধের বিষয়ে কিছু বলা যাবে না বলে জানান তিনি। খুবই অসুস্থ এবং 2 ঘন্টা সময় নিয়ে হসপিটাল থেকে আসছি এই কারণে এখানে আমি যাদের কাছে রাজনীতি শিখছি সেই রকমের লোক আছে। আমার বড় ভাই আছে 2 জন, আমার সাথী আছে কয়েকজন, যাদের সাথে মুক্তিযুদ্ধ করেছি তারা আছে। তো যে কোনো অপরাধী থাক আর না থাক এটা বিচার্য বিষয়, কিন্তু আইনগত সুবিধা পাওয়া এবং সমর্থন দেওয়া এটা একটা আইনজীবীর নৈতিক অধিকার, এবং যে কোনো নাগরিকের আইনগত সুবিধা পাওয়া এটা নৈতিক অধিকার। মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে ট্রাইব্যুনালে, যাদের মধ্যে 17 জন কারাগারে আছেন। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। গণহত্যায় জড়িত না থাকলে আওয়ামী লীগের যে কেউ ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি মনে করেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনে উপদেষ্টা আসিফ মাহমুদ এই মন্তব্য করেন। জেলা প্রশাসকের সাথে বৈঠকের পর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, জনগণের উপর অত্যাচার ও নিপীড়ন চালাতেই ডিসিদের ব্যবহার করেছে ফ্যাসিস্ট সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, যতদিন ডেভিলরা থাকবে ততদিন অভিযান চলবে। জেলা প্রশাসকদের সাথে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সাথে বৈঠকের পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ জানান, 5 আগস্টের পর লুট হওয়া 1400 অস্ত্র ও 2.5 লাখ গুলি উদ্ধারে ডিসিদের নির্দেশনা দেওয়া হচ্ছে। পতিত স্বৈরাচার নানা ধরনের কর্মসূচি দিচ্ছে, তাদের বিষয়ে সজাগ থাকতে জেলা প্রশাসকের নির্দেশনা দেওয়া হচ্ছে। মানুষরা ডিসি হিসাবে কাজ করেন বা প্রশাসনে আসেন, এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। তো আমার ওনাদের সাথে ইন্টারাকশন সে শুধু মনে হয় যে এটাকে আমরা যদি পজিটিভলি কাজে লাগাই, জনগণের সেবা করার জন্য ওই ক্যাপাবিলিটি ওনাদের আছে, কিন্তু ওই রাজনৈতিক দিক নির্দেশনাটা থাকে না। তো আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়, এটাই হচ্ছে আমার প্রত্যাশা থাকবে। উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করেছেন, গুম, আয়না ঘর, নিপীড়ন শেখ মুজিবের আমল থেকেই শুরু হয়েছিল। বাবার মতোই একনায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিলেন শেখ হাসিনা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার ভয়ঙ্কর একনায়কতন্ত্র মোকাবেলা করতে তরুণেরা সফল হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তরুণদের অবদান ও আত্মত্যাগের নানা দিক তুলে ধরে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগান নিয়ে শুরু হয়েছে 2 দিনব্যাপী তারুণের উৎসব। উৎসবের উদ্বোধন করেন উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, পিতার কাছ থেকে শিক্ষা নিয়ে শেখ হাসিনা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে ক্ষমতাকে চিরস্থায়ী করার চেষ্টা করেছেন। শেখ হাসিনা শুধু প্রশাসনকে নয়, গোটা দেশকে নষ্ট করেছে বলে অভিযোগ তার। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, তরুণরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পরাস্ত করেছে। জাতীয় রক্ষী বাহিনী নামে একটি বাহিনী তৈরি করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর বিকল্প হিসাবে, এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন তৈরি করে শেখ মুজিবই প্রথম বাংলাদেশে ফ্যাসিবাদের গোড়াপত্তন করেন। এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন ওনার বিভাজনমূলক রাজনীতির কারণে মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেক ফ্র্যাকশন তৈরি হয়। এবং আমি যেটা বলি বা আমরা যেটা বলি যে বাংলাদেশের প্রথম 1 দশকের ইতিহাস হচ্ছে মুক্তিযোদ্ধাদের দ্বারা মুক্তিযোদ্ধাদের হত্যার ইতিহাস, এবং এই ক্ষেত্রে শেখ মুজিবুর রহমান, তার জেআরবি তথা জাতীয় রক্ষী বাহিনী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।